জয় জগন্নাথ স্বামী নয়না পথগামী। চার ধামের শ্রেষ্ঠ ধাম জগন্নাথ দেবের পুরীধাম, যা আজকে আমাদের গন্তব্য। পুরী মানে বাঙালির ইমোশন, পুরী মানেই বাঙালির বছরে একবার বাঁধা ধরা গন্তব্যস্থল। আর রথের সময় পুরী যেতে বললে কোনো বাঙালি না বলবে বলে আমার মনে হয় না। তবে পুরীতে মানুষ কি শুধু সমুদ্র সৈকত দেখতে যায়, নাকি জগন্নাথ দেবের পাশাপাশি রয়েছে আরও অনেক দর্শনীয় স্থান? সেটি জানবো আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব 3 রাত 4 দিনে পুরী ভ্রমণের সম্পূর্ণ তথ্য। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমরা যাত্রা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত চড়ে। সবার সুবিধার্থে কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের ডিটেলস কিনে দিয়ে রাখলাম। ট্রেন ছাড়া বাসে করেও আপনি সহজেই পুরী পৌঁছে যেতে পারেন। ধর্মতলা ও বাবুঘাট থেকে অনেক বাস ছাড়ে প্রতিদিন। কখন যাবেন? এখন পুরী যাবার বেস্ট টাইম বছরের সব সময়। এখন আর পুরীতে কোনো অফ সিজন নেই, তবে ছুটির সময়গুলিতে ভিড় হয় অনেক বেশি। হোটেল কোথায় নেবেন? পুরীতে শুধু তীর্থ করতে গেলে মন্দিরের পাশে, সব কিছু ভালোভাবে ঘোরার জন্য স্বর্গদ্বার বা মেরিন ড্রাইভের আশেপাশে, আর একটু নির্জনে সময় কাটানোর জন্য লাইট হাউসের আশেপাশে হোটেল নিতে পারেন। তবে আগে থেকে হোটেল বুক করে যেতে ভুলবেন না। চায়ের কাপে চুমুক দিতে দিতে মাত্র 7 ঘন্টার মধ্যেই পুরী পৌঁছে যাবেন আপনি বন্দে ভারতের কল্যাণে। টোটো করে হোটেল পৌঁছে ফ্রেশ হয়ে প্রথমেই চলে আসুন জগন্নাথ দেবের দর্শনে। পুরীর মন্দির দর্শনের আদর্শ সময় হলো খুব সকালে, না হলে দুপুরে বা রাতের সময়। মন্দিরের 4টি দ্বারের মধ্যে ভিড় কম থাকে পশ্চিম ও দক্ষিণ দ্বারে। সেই মতো লাইনে দাঁড়িয়ে পড়ুন, দর্শন হয়ে যাবে। পৌরাণিক মত অনুসারে দাপর যুগে শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত অবন্তীর রাজা ইন্দ্রদুম্নের ভক্তিতে তার সামনে আবির্ভূত হয়ে তাকে বলেন সমুদ্রে ভেসে আসা একটি কাঠের খণ্ড দিয়ে তার প্রতিমূর্তি তৈরি করে তা পুজো করতে। সেই থেকে দেবশিল্পী বিশ্বকর্মার তৈরি অর্ধসমাপ্ত মূর্তি ভগবান কৃষ্ণের প্রতিমূর্তি হিসেবে পুজো হয়ে আসছে অনন্তকাল থেকে পুরীধামে। শ্রী শঙ্করাচার্য সম্ভবত 810 খ্রিস্টাব্দের মধ্যে পুরী পরিদর্শন করেন এবং গোবর্ধন মঠ প্রতিষ্ঠা করেন। তখন থেকে পুরী চারধামের মধ্যে একটি হিসেবে বিশেষ গুরুত্ব লাভ করে। শ্রী জগন্নাথের মন্দিরটি ভারতের সবচেয়ে উঁচু স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি। এর উচ্চতা প্রায় 214 ফুট। মন্দির দর্শন করে চলে এসেছিলাম রথ তৈরির প্রস্তুতি দেখতে। মনে পড়েছিল শৈশবে পড়া রবি ঠাকুরের কবিতাখানা। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। রথযাত্রা উড়িষ্যার প্রধান উৎসব হলেও বর্তমানে সারা ভারতের হিন্দুদের মধ্যে সমানভাবেই জনপ্রিয় এই রথযাত্রা। চলুন রথ তৈরি দেখতে দেখতে জেনে নেই 3টে রথের অজানা তথ্য। পুরাণ অনুসারে বলা হয় আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া তিথিতে জগন্নাথ, সুভদ্রা, বলরাম রথে চড়ে রাজা ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যান, যেটিকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি, এবং 7 দিন পরে সেখান থেকে আবার নিজের মন্দিরে ফিরে আসেন। রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকে সোজা রথ ও উল্টো রথ বলা হয়। জগন্নাথ দেবের রথের উচ্চতা হয় প্রায় 45 ফুট। এই রথের বিশেষ নামও রয়েছে, তার নাম নন্দীঘোষ। এই রথে চাকার সংখ্যা থাকে মোট 16টি। প্রতিটি চাকার ব্যাস 7 ফুটের সমান। রথটি নিচের দিকে হলুদ রঙের পর্দা এবং ওপরের দিকে লাল রঙের পর্দা দিয়ে ঘেরা থাকে। এই রথে থাকে 4টি সাদা রঙের ঘোড়া। এদের নাম যথাক্রমে শঙ্খ, বল্লক, শ্বেত এবং হরিদাস। এই রথের সারথীর নাম দারুক। এই রথের টানা দড়ির নাম শঙ্খচূড়। তেমনি বলরামের রথের উচ্চতা হয় 44 ফুট। এই রথের নাম তালধ্বজ। এই রথ নীল আবরণ দিয়ে ঢাকা থাকে। এই রথে চাকার সংখ্যা থাকে 14টি। বলরামের রথের 4টি ঘোড়ার রং হয় কালো এবং এদের নাম হয় যথাক্রমে তীব্র, ঘোড়া, দীর্ঘশর্মা এবং স্বর্ণনভা। সারথীর নাম মাতলি। যে দড়িটি দিয়ে রথটি টানা হয় তার নাম হলো বাসুকি। সুভদ্রার রথের উচ্চতা হয় প্রায় 43 ফুট। এই রথের নাম দেবদলনা বা পদ্মধ্বজা। এই রথ লাল রঙের আবরণ দিয়ে ঢাকা থাকে। এই রথে চাকার সংখ্যা থাকে 12টি। এই রথে থাকে 4টি লাল ঘোড়া। ঘোড়াগুলির নাম যথাক্রমে রুচিকা, মুচিকা, জিতা এবং অপরাজিতা। সারথীর নাম অর্জুন। এই রথ টানা দড়ির নাম হয় স্বর্ণচূড়া। এবার রথে পুরী গেলে তথ্যগুলো রথের সঙ্গে মিলে দেখতে ভুলবেন না কিন্তু। পুরী মানেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ। রথ তৈরি দেখে মহাপ্রসাদ সেবন করে নিয়েছিলাম ওই দিনেই। দৈনন্দিন হাজার হাজার মানুষের জন্য ভোগ রান্না হয় মন্দিরের রান্নাঘরে। সারা বছর ধরেই সমপরিমাণ প্রসাদ রান্না করা হয় মন্দিরে। তবুও প্রসাদ কখনো নষ্ট হয় না এবং কমও পড়ে না। এই মহাপ্রসাদ সেবনের অনেক নিয়ম রয়েছে। স্ক্রিনে এই নিয়মাবলীগুলি দিয়ে রাখলাম। মন্দিরের ভেতরে আনন্দবাজার কাউন্টার থেকে মহাপ্রসাদ সংগ্রহ করে সেবন করতে ভুলবেন না।
কিছুক্ষণ হোটেলের রুমে রেস্ট নিয়ে চলে আসুন পুরী বিচে গা ভেজাতে। এই গরমে পড়ন্ত বিকেলেই বিচে স্নান করার জন্য উপযুক্ত। চেষ্টা করুন প্রথম দিনেই স্নান করে নেওয়ার, কারণ বাকি দিনগুলিতে বিচে এলেও স্নান করার তেমন সুযোগ ও সময় হবে না। একটু নির্জনে স্নান করতে চাইলে 30 টাকা দিয়ে টিকিট কেটে ব্লু ফ্ল্যাগ বিচেও যেতে পারেন। ব্লু ফ্ল্যাগ বিচে চেঞ্জিং রুম ও এসি রেস্টুরেন্টও রয়েছে। একটা সুন্দর অনাবিল সূর্যাস্তের মুহূর্ত উপভোগ করে স্বল্প আলো থাকতে থাকতেই হোটেলে ফিরে আসুন। হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন পুরীর রাতের বিচ মার্কেট ঘুরে দেখতে। इसका प्राइस कितना है? 120। 120। কাল থেকে আমাদের সাইট সিন শুরু, তাই সকাল সকাল বেরোতে হবে। ডিনার করে চটজলদি শুয়ে পড়ুন। দ্বিতীয় দিন আমরা যাব ভুবনেশ্বরের দিকে। চেষ্টা করুন সকাল সকাল শুরু করতে। স্ক্রিনে সমস্ত জায়গা ডিটেলস দিয়ে রাখলাম। দিনের শুরু করেছিলাম সুদাম স্যান্ডার্ড মিউজিয়াম থেকে। প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র 40 টাকা। মিউজিয়ামে প্রদর্শিত কারুশিল্প সত্যিই বিস্ময়কর। প্রতিভাবান স্যান্ড আর্টিস্ট শ্রী সুদাম প্রধান একজন আন্তর্জাতিকভাবে প্রশংসিত স্যান্ড আর্টিস্ট, যিনি স্যান্ড আর্টকে জনপ্রিয় করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। পেয়েছেন দেশ বিদেশ থেকে নানা পুরস্কারও। মনোমুগ্ধকর বালির ভাস্কর্যের মাধ্যমে অবিশ্বাস্য শৈল্পিকতা এবং সৃজনশীলতার প্রদর্শন চোখে পড়বে আপনার। অসম্ভব সুন্দরভাবে সাজানো জায়গাটি হাজারো গাছপালা দিয়ে ঘেরা একটি শান্তিপূর্ণ পরিবেশে অবস্থিত। এই জাদুঘরটি সমস্ত বয়সের দর্শনার্থীদের জন্য অন্য যে কোনো জাদুঘরের তুলনায় এক অন্য অভিজ্ঞতা প্রদান করে। সুদাম স্যান্ড আর্ট জাদুঘরটি ভারতের প্রথম স্যান্ড আর্ট জাদুঘর। দেখতে ভুলবেন না একদমই। কোনারক থেকে 3 কিলোমিটার দূরে কোনারক মন্দির যাওয়ার পথে পড়ে চন্দ্রভাগা সমুদ্র সৈকত। এখন আমরা এলাম চন্দ্রভাগা বিচে। এটি পুরী থেকে সামান্য দূরে, পুরী থেকে একটু আসতে হয় 15-20 কিলোমিটার। বঙ্গোপসাগরের তীরবর্তী একটি শান্ত মনোরম উপকূল রেখা, যা তার সোনালী বালি ও প্রশান্ত ঢেউর জন্য বিখ্যাত। এখান থেকে মনোরম সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। তবে বিচের ঢাল অনেকটাই খাড়া ও গভীর, তাই এখানে সাঁতার কাটা ও বেশি দূরে না নামাই ভালো। চন্দ্রভাগা সমুদ্র সৈকতে কিছুক্ষণ সময় কাটিয়ে এগিয়ে চললাম কোনারক সূর্য মন্দির দেখতে। কোনারক সূর্য মন্দির 1255 খ্রিস্টাব্দে পূর্বগঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি। কাঠামোর প্রধান অংশটি এখন ধ্বংসাবশেষ। মন্দিরটি সূর্যদেবতাকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছিল। এটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের 7টি বিস্ময়ের তালিকাতেও অন্তর্ভুক্ত রয়েছে। মন্দিরটি পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। এরপর দেখেছিলাম নবগ্রহ মন্দির। এটি প্রতীকী কোনারক সূর্য মন্দিরের ঠিক পাশেই অবস্থিত, যা হিন্দু জ্যোতির্বিদ্যার 9টি গ্রহের ইষ্টদেবতাকে উৎসর্গিত। এবার দেখলাম ধৌলি শান্তিস্তূপ, যা ধৌলিগিরি নামে পরিচিত। এটি ভুবনেশ্বর শহর থেকে 8 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ভারতে বৌদ্ধ ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় নিদর্শন এই পিস প্যাগোডাটি 1972 খ্রিস্টাব্দে বিশ্ব শান্তির জন্য দয়া নদীর তীরে ধৌলি পাহাড়ের চূড়ায় নির্মাণ করা হয়েছিল। আগাগোড়া শ্বেত পাথরে তৈরি গম্বুজাকৃতির স্তূপটি 5টি ছাতা দ্বারা সজ্জিত। এটি সারা বিশ্বে তীর্থযাত্রী, ইতিহাসপ্রেমী ও পর্যটকদের কাছে একটি উল্লেখযোগ্য গন্তব্যস্থল হিসেবে পরিগণিত হয়। এবার দেখব লিঙ্গরাজ মন্দির, যা পূর্ব ভারতের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম। মন্দিরটি লিঙ্গরাজরূপী শিবকে উৎসর্গিত। মূল মন্দিরটি 180 ফুট উঁচু। এটি মধ্যযুগীয় কলিঙ্গ স্থাপত্যশৈলীতে নির্মিত। ধারণা করা হয়ে থাকে মন্দিরটি সোমবংশীয় রাজত্বকালে নির্মাণ করা হয়েছিল। মন্দিরের চারিদিকে রয়েছে 100টিরও বেশি ভিন্ন ভিন্ন মন্দির। মন্দিরের ভেতরে ক্যামেরার অনুমতি নেই। এখন আমরা চলে এসেছি উদয়গিরিতে। উদয়গিরি, খণ্ডগিরি উড়িষ্যার দুটো অন্যতম বিখ্যাত স্পট। যদি আপনি এদিকে ঘুরতে আসেন তবে এই দুটো স্পট কোনোভাবেই মিস করা যায় না। উড়িষ্যার উপকূলীয় সমভূমিতে দুটি বেলেপাথরের পাহাড় সামনাসামনি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। একটি উদয়গিরি ও অন্যটি খণ্ডগিরি। ভুবনেশ্বর থেকে 6 কিলোমিটার পশ্চিমে অবস্থিত উদয়গিরি এবং খণ্ডগিরির উচ্চতা যথাক্রমে 34 মিটার ও 38 মিটার এবং পাহাড় দুটিতে যথাক্রমে 18টি ও 15টি গুহা রয়েছে, যেগুলো কিছুটা প্রাকৃতিকভাবে এবং কিছুটা কৃত্রিমভাবে তৈরি। বিশ্বাস করা হয় খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে রাজা খারবেলের রাজত্বকালে জৈন সন্ন্যাসীদের সাধনা, ধর্মতত্ত্ব আলোচনা এবং বসবাসের জন্য এগুলো নির্মাণ করা হয়েছিল।
কালের ফেরে পরবর্তীতে এই গুহাগুলি ঘন বনজঙ্গলে ঢাকা পড়ে যায়। পরবর্তীতে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ অ্যান্ড্রু স্টার্লিং এগুলি পুনরায় পুনরুদ্ধার করেন। এখন আমরা চলে এসেছি ভুবনেশ্বরের উড়িষ্যার অন্যতম বড় ইস্কন মন্দিরে। চলুন আপনাদের মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। মন্দিরটার ভিউ অসাধারণ, এখানে এলে দুদণ্ড সময় অবশ্যই কাটিয়ে যাবেন। ভুবনেশ্বরের ইস্কন মন্দির ভক্তি ও চিন্তাভাবনার জন্য একটি শান্তিপূর্ণ স্থান। এটি জাতীয় সড়ক 16-র কাছে অবস্থিত, তাই সহজেই পৌঁছানো সম্ভব। 1991 সালে 16 বছরের সংগ্রামের পর শিলা নিত্যানন্দের আবির্ভাবের দিনে শিলা প্রভুপাদের শেষ প্রতিষ্ঠিত প্রকল্প শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির সম্পন্ন হয়। শ্রী গৌর গোবিন্দ স্বামী মহারাজ এককভাবে এই মহৎ মন্দির এবং অতিথিশালা নির্মাণ করেছিলেন। এবার এসে পৌঁছলাম নন্দনকাননে, যা আজকের আমাদের প্রধান আকর্ষণ। 1960 সালে এই উদ্যানটির শিলান্যাস করা হয়েছিল, তবে 1979 সালে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করা হয়। 2009 সালে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জুতে যোগদানকারী ভারতের প্রথম চিড়িয়াখানা এটি। সমস্ত ধরনের জীবজন্তু রয়েছে এই চিড়িয়াখানাতে এবং এর কিছু অংশকে অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে, যেখানে সাফারিও করানো হয়। আমরা দেখতে যাচ্ছি হাতি। চলুন, বাঘ দেখা কমপ্লিট, এবার হাতি দেখব, তারপরে সাফারি থেকে বেরোনোর সময় যা যা দেখতে পাবো তাও দেখাবো। বাঘ, সিংহ, হাতি, বনমানুষ ও নানা ধরনের রেপটাইলস থেকে এগিয়ে চললাম জঙ্গল সাফারির জন্য। 320 টাকা টিকিটের বিনিময়ে আপনি এসি বাসে করে প্রায় 1 ঘন্টার সাফারি করে নিতে পারবেন। এখানে সাফারিতে দেখবেন বাঘ, সিংহ, ভাল্লুক ও আরও অনেক কিছু। সাফারির টিকিট কাটলে আর এক্সট্রা কোনো টিকিট কাটতে হয় না। সমস্ত চিড়িয়াখানা ও অভয়ারণ্য ঘুরে দেখতে কমপক্ষে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। সময় নিয়ে সমস্ত জায়গা ঘুরে দেখুন। সমস্ত রাস্তা জুড়ে দেখবেন অজস্র ময়ূর ও নানা ধরনের হরিণ। এখানে প্যাঙ্গোলিন, কুমির ও হোয়াইট টাইগারের প্রজনন কেন্দ্রও রয়েছে। বিকেল 5টার পর সাফারি বন্ধ হয়ে যায়, তাই চেষ্টা করুন সময় মতো পৌঁছানোর। বেরোনোর সময় দেখেছিলাম এই হোয়াইট টাইগারটি। আমাদের সমস্ত কিছু ঘুরে দেখতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। ফেরার পথে দেখে নিন পিপলি হস্তশিল্প বাজার। এটি পুরী জেলার পিপলি অঞ্চলে অবস্থিত একটি বিখ্যাত হস্তশিল্প বাজার। এটি মূলত অ্যাপ্লিক কারুশিল্পের জন্য পরিচিত, যেখানে বিভিন্ন ধরনের কারুশিল্পের জিনিসপত্র বিক্রি করা হয়। বাজারের প্রধান জিনিসপত্রগুলি পুরীর মন্দিরের অধিষ্ঠিত দেবতা জগন্নাথ দেবের আচার অনুষ্ঠানের এবং ঐতিহ্যের সঙ্গে জড়িত, যেমন চান্দুয়া, দোলমান্দানি, আধেনা, ত্রাসা, আলতা, ছাতি ইত্যাদি এই বাজারের প্রধান আকর্ষণ। পুরী জেলার পিপলিকে হস্তশিল্পের কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়, যেখানে শত শত কারিগর এই শিল্পকর্মটি করে তাদের জীবিকা নির্বাহ করে চলেছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে। ভালো লাগলে কিনে নিতে পারেন স্মৃতিস্মারক হিসেবে 2-1টা জিনিস। হোটেল পৌঁছতে প্রায় 9টা বেজে যাবে। ডিনার করে শুয়ে পড়ুন। কাল আমরা যাব চিল্কা। তৃতীয় দিনের শুরুতে গিয়েছিলাম পুরী থেকে 25 কিলোমিটার দূরে ব্রহ্মগিরিতে অবস্থিত অলরনাথ মন্দিরে, যা চিল্কা যাওয়ার রাস্তাতেই পড়ে। মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গিত। সানযাত্রার পর জগন্নাথে 15 দিনের জন্য এখানেই অন্তর্ধানে থাকেন বলে মনে করা হয়। পুরীতে অবস্থানকালে চৈতন্য মহাপ্রভু এখানেই জগন্নাথ দেবের দর্শন পেয়েছিলেন। মন্দিরের ভেতরে ক্যামেরার অনুমতি নেই। অলরনাথ মন্দির থেকে চিল্কা হ্রদের পাড় ধরে এগিয়ে চললাম 30 কিলোমিটার দূরে অবস্থিত সাতপাতা বোটিং পয়েন্টের দিকে। এবার আমরা চলে এসেছি চিল্কা। আহারনাথ টেম্পল থেকে প্রায় 30-40 কিলোমিটার দূর সাতপাতা বলে একটা জায়গা, ওখানেই আছে এই চিল্কা হ্রদের বোটিং পয়েন্ট। তো এই বোটিং পয়েন্টে আমরা এসেছি, এখানে আমরা বোট ভাড়া করে নিয়েছি। বোট ভাড়াও আপনাদের দেখাচ্ছি। এখানে বোট 2 রকম 3 রকমভাবে পাওয়া যায়। এখানে 4 জনের বেশি বোটে অ্যালাউ করে না, সঙ্গে 2টো চিলড্রেন ক্যারি করতে পারেন। আর ভাড়া পড়ে প্রায় 5250 টাকা করে, যদি আপনি 2টো স্পট বা 3টে স্পট কভার করেন। আর 4টে বা 5টে যে কটা স্পট এদের আছে এগুলো সবগুলো কভার করতে গেলে আপনাদের দিতে হবে 5750 টাকা করে। পুরীতে যাব আর চিল্কা যাব না, এটা হতেই পারে না। চিল্কা তীরে 3টে জায়গা আছে যেখান থেকে মেশিন চালিত নৌকায় চিল্কার বৃহত্তর জলে ভেসে বিভিন্ন মনোরম দ্বীপ পরিদর্শন করা যায়। এর মধ্যে সাতপাদা পুরীর থেকে খুব কাছে, প্রায় 50 কিলোমিটার দূর, যেখান থেকে আমরা যাত্রা করছি। আর বাকি দুটি হলো বরাকুল ও রম্ভা। চিল্কার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিচ্ছবি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ডলফিনের খোঁজে। দেখা পেলাম অনেকগুলো ইরাবতী ডলফিনের। ভারতের একমাত্র দক্ষিণ পূর্ব এশিয়া বঙ্গোপসাগরের সমুদ্র উপকূলের নিকটে ও নদীমোহনাতে ইরাবতী ডলফিনের বিচ্ছিন্নভাবে দেখা পাওয়া যায়। এই ডলফিনের দেহের রং মোটামুটি ধূসর। পিঠের মধ্যভাগে ছোট ও গোলাকার পৃষ্ঠপাখনা রয়েছে। মাথা উঁচু গোলাকার। সাঁতারের গতি ঘন্টায় প্রায় 20 থেকে 25 কিলোমিটার।
এদের চোয়ালের উভয় পাশে 12 থেকে 19টি দাঁত রয়েছে। ইরাবতী ডলফিনের ওজন 90 কেজি থেকে 200 কেজি পর্যন্ত হয়ে থাকে। পরিণত বয়সে এদের দৈর্ঘ্য 7.5 ফুট থেকে 9 ফুট পর্যন্ত হয়। ডলফিন দেখে এগিয়ে চললাম রেড ক্র্যাব আইল্যান্ডের দিকে। এসে পৌঁছলাম একটি নির্জন সৈকতে। সৈকতটি লাল কাঁকড়ার আবাসস্থল এবং শত শত কাঁকড়ার দল সমুদ্রের ঢেউ এবং সৈকতের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। তবে তা দেখার জন্য আপনাকে নেমে জলের মধ্যে দিয়ে অনেকটা যেতে হবে। আমরা বোটে বসেই লাল কাঁকড়া দেখে নিয়েছিলাম। এর থেকে নাকি ক্যান্সারের ওষুধ তৈরি হয়। সমুদ্র সৈকতটি শান্ত তবে অপরিষ্কার। সমুদ্রের মোহনার কাছে চিল্কা হ্রদে আপনি এই দ্বীপটি দেখতে পাবেন। এগিয়ে চললাম রাজহংসী দ্বীপের দিকে। রাজহংসী দ্বীপ হল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম উপদ্বীপ। চিল্কা হ্রদের একটি লুকোনো রত্ন। এই দ্বীপটিকে বঙ্গোপসাগর এবং চিল্কা হ্রদের মিলনস্থল হিসেবে বিবেচনা করা হয়। এটি একটি শান্ত এবং মনোরম স্থান, যেখানে আপনি প্রকৃতির সৌন্দর্য এবং হ্রদ ও সমুদ্রের সঙ্গম একসঙ্গে উপভোগ করতে পারবেন। রাজহংসী দ্বীপ হল একটি স্বর্গরাজ্য, যা তার মনোমুগ্ধকরতা এবং প্রশান্তি দিয়ে আপনাকে মোহিত করবে। রাজহংসী দ্বীপে সপ্তাহান্তে ছুটি কাটানোর জন্য বা পিকনিক করার জন্য একটি উপযুক্ত জায়গা। এই দ্বীপটি অনেক ক্যাসেরিনা গাছের আবাসস্থল। দ্বীপটি বেশ সুন্দর এবং মনোরম। তবুও আপনাকে বঙ্গোপসাগরের তীরে পৌঁছানোর জন্য প্রায় 10 মিনিট এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। ফেরার পথে দেখে নিন ডলফিন জাদুঘর। দুর্ভাগ্যবশত আমরা সেদিন দেখতে পাইনি, কারণ ওই দিন বন্ধ ছিল। লাঞ্চ করে হোটেলে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিন। বঙ্গোপসাগর এবং চিল্কা হ্রদের ভিড় থেকে দূর প্রান্তরে একা থাকার অনুভূতি পেতে অবশ্যই এই জায়গাটি পরিদর্শন করুন। সন্ধ্যের দিকে বেরিয়ে পড়ুন রাতের জগন্নাথ মন্দির দর্শনে। কিছুটা সময় কাটান মন্দির চত্বরে। সময় ও ইচ্ছে থাকলে একটু নাম সংকীর্তন করুন। জয় জগন্নাথ। ডিনার করে হোটেলে ফিরে আসুন। কাল আমরা করব পুরীর লোকাল সাইট সিন। সকালে ঘুম থেকে উঠেই একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়ুন মোহনা ও লাইট হাউস দেখতে। বিশাল বঙ্গোপসাগরে পতিত ছোট্ট নদীর সঙ্গমস্থল পুরীর মোহনা সমুদ্র সৈকতের মূল আকর্ষণ। সৈকতটি তুলনামূলকভাবে শান্ত, তবুও পর্যটক ও ভ্রমণপ্রেমীরা সময় সময় এখানে ভিড় জমান। মেরিন ড্রাইভের রোড দিয়ে সহজেই এখানে আসা যায়। মোহনা থেকে ফেরার সময় দেখে নিন পুরী লাইট হাউস। এখান থেকে বঙ্গোপসাগরের সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য, আশ্চর্য উপকূল রেখা, সোনালী সমুদ্র সৈকত এবং পুরো পুরী শহর দেখা যায়। মাত্র 1 ঘন্টার জন্য খোলা থাকে এটি, বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত। প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। সিঁড়ি বেয়ে উপরে ওঠার পথটি অনেকটাই খাড়া এবং একটু ক্লান্তিকর, বিশেষ করে বয়স্কদের জন্য। তবে লাইট হাউসের চূড়ায় পৌঁছানোর পর আপনার ক্লান্তি দূর হবে যখন সমুদ্র থেকে আসা তীব্র তাজা বাতাস আপনাকে স্বাগত জানাবে। হোটেল ফিরে প্রাতরাশ সেরে তৈরি হয়ে নিন লোকাল সাইট সিনের জন্য। সবাই পুরী এলেও ভালোভাবে লোকাল সাইট সিন করে না, কিন্তু আজ আমরা পুরীর সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলি এক এক করে তুলে ধরব আপনাদের কাছে। শুরু করলাম স্বর্গদ্বার থেকে। ভারতের সবচেয়ে পবিত্র শবদাহস্থল স্বর্গদ্বার বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, যা মহাদধি নামে পরিচিত। সাধারণত হিন্দুরা বিশ্বাস করেন যে স্বর্গদ্বারে শবদাহ করার পর তারা তাদের আত্মার চূড়ান্ত মুক্তি লাভ করেন। স্বর্গদ্বার সেবা কমিটি এসএসএস একটি নন প্রফিট নন পলিটিক্যাল কল্যাণমূলক সংস্থা, যা 1860 সাল থেকে পুরীর স্বর্গদ্বারের উন্নত পরিষেবা প্রদান করে আসছে। পরের গন্তব্য মা বিপত্তারিণী মন্দির, যার প্রতিষ্ঠা 16 শতাব্দীতে। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং অতিথিশালা হিসেবে কক্ষও ভাড়া পাওয়া যায়। যদিও এখানে কেবলমাত্র নিরামিষ খাবারেরই ব্যবস্থা রয়েছে, কারণ চণ্ডীবাড়ি অতিথিশালার ভেতরেই অবস্থিত। ওড়িশার বিপত্তারিণী চণ্ডীবাড়ি হল দেবী বিপত্তারিণীর উদ্দেশ্যে নিবেদিত একটি শ্রদ্ধেয় মন্দির, যিনি ঝামেলা, দুর্যোগ, দুর্দশার রক্ষাকারী হিসেবে পূজিত হন। এটি পুরী স্বর্গদ্বার রোড থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দির সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। এবার দেখলাম বালিয়াপান্ডে অবস্থিত শ্রী শ্রী কাঠিয়া বাবা সেবাশ্রম, যা স্বর্গদ্বার থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। আশ্রম প্রাঙ্গণের ভেতরে একটি ভগবান জগন্নাথের ছোট্ট মন্দির রয়েছে। আশ্রমে থাকার সুব্যবস্থাও রয়েছে। বয়স্ক ব্যক্তিদের থাকার জন্য এটি একটি আদর্শ জায়গা।
এবার চলে এলাম পুরীর উপকণ্ঠে বালিয়াপান্ডা হাউজিং কলোনির পাশে অবস্থিত গীতাঞ্জলি রোডে শ্রী গৌর বিহার আশ্রমে, যা গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। এই আশ্রমটি প্রায় 200 বছরেরও বেশি পুরনো বলে জানা যায়। যদিও এই আশ্রমের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন পৌরাণিক কাহিনী ও গল্প রয়েছে। কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু 16 শতাব্দীর শেষার্ধে এই আশ্রমের প্রতিষ্ঠা করেন। অনেকে তাকে হিন্দু দেবতা কৃষ্ণের অবতারও মনে করতেন। আশ্রমটি ভক্তি আন্দোলনের দ্বারা গভীরভাবে প্রভাবিত, যার নেতৃত্ব দিয়েছিলেন শ্রী চৈতন্য প্রভু নিজেই। বছরের পর বছর ধরে আশ্রমটি আধ্যাত্মিক শিক্ষা ও অনুশীলনের কেন্দ্রবিন্দু হিসেবে আজও কাজ করে চলেছে। পরের গন্তব্য পুরীর অদ্বৈত ব্রহ্ম আশ্রম। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রদ্ধেয় গুরু তোতাপুরী মহারাজের বিশ্রামস্থল এটি। অদ্বৈত ব্রহ্ম আশ্রমে 300 বছর বেঁচে থাকার পর 1961 সালে শ্রী শ্রী তোতাপুরী মহারাজ তার মহাসমাধি অর্জন করেছিলেন এখানেই। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1865 থেকে 66 সালের দিকে তোতাপুরী মহারাজ কর্তৃক শিক্ষালাভ করেছিলেন। অদ্বৈত বেদান্ত এবং আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি আগ্রহীদের জন্য এটি একটি প্রধান গন্তব্যস্থল। জায়গাটি মনোরম এবং শান্তিপূর্ণ, কিন্তু আপনার যদি পায়ের ব্যথার মতো সমস্যা থাকে তাহলে আপনি এই জায়গাটি এড়িয়ে চলতে পারেন, কারণ অনেক সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। পৌরাণিক কাহিনী অনুসারে ঋষি মার্কণ্ডেয়কে ভগবান শিব একবার বিরাট বিপদ থেকে রক্ষা করেছিলেন। পরে ঋষি মার্কণ্ডেয় ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এই মার্কণ্ডেশ্বর মহাদেব মন্দিরটি প্রতিষ্ঠা করেন দ্বাদশ শতকে। মার্কণ্ডেয় পুষ্করিণীটিও একটি উন্মুক্ত কাঠামো ও ল্যাটেরাইট ব্লক দিয়ে তৈরি পাথরের প্রাচীরে ঘেরা কুণ্ড। পুকুরটি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেমন জগন্নাথ মন্দিরের চন্দনযাত্রা, বলভদ্র জন্ম, আশ্রম বিজে, শীতল ষষ্ঠী, কালিয়া দহন ইত্যাদির সঙ্গে যুক্ত। মার্কণ্ডেশ্বর চক থেকে ব্রহ্মগিরি সড়কের দিকে গেলে মার্কণ্ডেশ্বর রাস্তার ডান দিকে পড়ে এই মন্দিরটি। পুরীর উপকণ্ঠে অবস্থিত ওমকারেশ্বর মন্দিরটি অন্যতম গুরুত্বপূর্ণ পবিত্র স্থান। পুরী আসা যে কোনো ব্যক্তির জন্যই এটি অবশ্যই পরিদর্শন করা উচিত। মন্দিরের প্রধান আকর্ষণ 108টি শিবলিঙ্গ। প্রতিটি শিবলিঙ্গে প্রতিটির নাম লেখা। এছাড়াও ভেতরে আমরা ভগবান বিষ্ণু, মহালক্ষ্মী, পঞ্চমুখী হনুমান, রাধাকৃষ্ণ ও নৃসিংহের মন্দিরও দেখতে পাই। দেয়ালে খোদাই করা দেবদেবীর সুন্দর চিত্রকর্ম মন্দিরের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। মন্দিরে প্রসাদ সেবনের সুব্যবস্থা রয়েছে। দুপুরে 100 টাকার বিনিময়ে সুস্বাদু প্রসাদ পাওয়া যায় এখানে। নরেন্দ্র পুষ্করিণী, যা নরেন্দ্র পুকুরি বা নরেন্দ্র ট্যাঙ্ক নামেও পরিচিত, পুরীতে অবস্থিত একটি পবিত্র জলাশয়, যা জগন্নাথ মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। 15 শতকে রাজা নরেন্দ্রদেব কর্তৃক নির্মিত এই বিশাল ট্যাঙ্কটি 14 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এবং এতে 16টি ঘাট রয়েছে। পুষ্করিণীর কেন্দ্রে চন্দন মণ্ডপ অবস্থিত, যা বার্ষিক চন্দনযাত্রা উৎসবের অবিচ্ছেদ্য অংশ। এখানে জগন্নাথ দেবের চন্দনযাত্রা, স্নানযাত্রা ও বার্ষিক রথযাত্রার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান পালন করা হয়। এবার চলে এলাম মৌসীমা মন্দিরে, যা ভগবান জগন্নাথের মাসিমা হিসেবে বিবেচিত দেবী অর্ধাসিনীকে উৎসর্গিত। মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের পাশেই অবস্থিত। জগন্নাথ পুরাণ অনুসারে একবার দেবী লক্ষ্মী মন্দির ত্যাগ করেছিলেন। এইভাবে জগন্নাথ এবং বলভদ্র দরিদ্র হয়েছিল এবং ভিক্ষার জন্য বাইরে যেতে হয়েছিল। সেই সময় সুভদ্রা দেবী মাসিমাকে এখানেই দেখতে পেয়েছিলেন। চলে এলাম গুন্ডিচা মন্দিরে, যা পুরীর বার্ষিক রথযাত্রার গন্তব্যস্থল। এটি জগন্নাথের প্রধান মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। এখন মন্দিরের কাজ চলছে, যা রথের আগেই শেষ হয়ে যাবে। যদিও বছরের সবসময় মন্দিরটি বন্ধ থাকে, তবুও মন্দিরটি প্রতি বছর রথযাত্রা উৎসবের সময় 7টি পূর্ণদিন তথা রথযাত্রার শুরু থেকে শেষ দিন সহ মোট 9 দিন খোলা থাকে। এই সময় জগন্নাথ দেব, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার মূর্তি দ্বারা পরিপূর্ণ থাকে এই মন্দির। প্রথম দিনে দেবতারা রথে থাকেন এবং দ্বিতীয় দিন গুন্ডিচা মন্দিরে প্রবেশ করেন। পরবর্তী 7 দিন তারা গুন্ডিচা মন্দিরেই থাকেন। নৃসিংহ মন্দির গুন্ডিচা মন্দিরের পশ্চিম দিকে এবং ইন্দ্রদুম্ম কুণ্ডের পূর্ব দিকে অবস্থিত। মন্দিরটির মুখ পশ্চিম দিকে এবং উচ্চতা প্রায় 60 ফুট। ভেতরে ভগবান নৃসিংহের 2টি মূর্তি রয়েছে, একটি শান্ত ও অন্যটি উগ্র। নৃসিংহ মন্দিরে নৃসিংহ জন্মতিথি ও শতপুরী অমাবস্যা উৎসব অত্যন্ত ভক্তি সহকারে পালন করা হয়। মন্দিরে শ্রী নীলকান্তেশ্বর ও পঞ্চমুখী হনুমানের মন্দিরও রয়েছে। পরের গন্তব্য ইন্দ্রদুম্ম সরোবর, যা গুন্ডিচা মন্দিরের কাছে 5 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই অঞ্চলে রাজা ইন্দ্রদুম্ম প্রথমে এসে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং এই পুষ্করিণীটি প্রতিষ্ঠা করেছিলেন।
প্রতি বছর জগন্নাথ দেবের সানযাত্রার সময় এই কুণ্ডের জল ব্যবহার করা হয়। পাশে রয়েছে নীলকণ্ঠেশ্বর বা পঞ্চমহাদেব মন্দির ও আরও অনেক ছোট ছোট মন্দির। পরের গন্তব্য অখণ্ডলমণি মন্দির, যা গুন্ডিচা মন্দিরের কাছেই অবস্থিত। এটি ভগবান শিবের মন্দির, আর মন্দিরের সীমানার ভেতরে বেশ বড় একটি পুকুর রয়েছে। প্রথমবারের মতো আমি একখানা মন্দির দেখলাম যেখানে পার্ক, গরু, পায়রা, বানর, মাছ ও হাঁস রয়েছে। হিন্দুদের নানা সামাজিক আচার অনুষ্ঠান পালনের সুযোগ রয়েছে এখানে। এবার দেখলাম 18 সেতু, যা একটি ঐতিহাসিক ল্যাটেরাইট পাথরের সেতু। এটি পুরী শহরের প্রবেশপথ হিসেবে পরিগণিত হয়। 18 শতকের দ্বিতীয়ার্ধে নির্মিত এই সেতুতে আজও মধ্যযুগীয় স্থাপত্য স্পষ্ট। পরের গন্তব্য সুদর্শন ক্রাফট মিউজিয়াম। যদিও এটি মূলত একটি বৌদ্ধ মন্দির, তবে এখানে নিচতলায় সুন্দর প্রতিমা তৈরির প্রতিভাবান কারিগরদের দেখতে পাবেন। প্রতিভাবান কারিগর সুদর্শন সাহু 2021 সালে পদ্মবিভূষণ এবং 1988 সালে পদ্মশ্রীতে ভূষিত হন। এই রাম মন্দিরটি খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর সময়ে নির্মিত। শতাব্দীর পর শতাব্দী ধরে মন্দিরটি বেশ কয়েকটি সংস্কার ও পুনরুদ্ধারের মধ্যে দিয়ে গিয়েছে, যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য 19 শতকের গোড়ার দিকে মারাঠা শাসক দ্বিতীয় মহারাজা বাজিরাওয়ের পৃষ্ঠপোষকতায় এটির পুনরুদ্ধার হয়। এখানে রাম মন্দির ছাড়াও ভগবান শিব, হনুমান ও লক্ষ্মীনারায়ণের মন্দিরও রয়েছে। এরপর দেখলাম জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি। ভেতরে ক্যামেরার অনুমতি নেই, 5 টাকা টিকিট লাগে প্রবেশ করতে। ভেতরে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, যা নিত্য পূজিত হয়। পরের গন্তব্য বেদি হনুমান মন্দির। পুরীর এই মন্দিরে হনুমানকে সোনার শেকল দিয়ে বেঁধে রাখা হয়। কথিত আছে যে বহু বছর আগে সমুদ্রদেবের গ্রাস থেকে জগন্নাথ মন্দিরকে রক্ষা করেছিলেন রামের পরম ভক্ত হনুমান। পরের গন্তব্য চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে নিবেদিত পুরীর সোনার গৌরাঙ্গ মন্দির। মন্দিরে চৈতন্য মহাপ্রভু তথা গৌরাঙ্গের সোনালী প্রতিমা রয়েছে। এছাড়াও এখানে একটি সুভদ্রা মন্দির রয়েছে, যা এখন প্রায় ভগ্নপ্রায়। বিকেলে ঘুরতে ঘুরতে চলে আসুন নীলাদ্রি সমুদ্র সৈকতে। কিছুক্ষণ সময় কাটান, ছবি তুলুন, পার্কে ঘুরে বেড়ান। চাইলে পাশেই নীলাচল আরবান হাট থেকেও ঘুরে আসতে পারেন, কিনে নিতে পারেন কিছু হস্তশিল্পের পণ্য। দিন শেষে গিয়েছিলাম নির্মল জেঠিয়া বাবা সমাধি মন্দিরে। মন্দিরটি গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব বিজয়কৃষ্ণ গোস্বামী তথা জেঠিয়া বাবার উদ্দেশ্যে উৎসর্গিত। ইনি ছিলেন একজন ধর্মীয় ব্যক্তিত্ব এবং সমাজ সংস্কারক। এটি তারই সমাধিক্ষেত্র। উল্টো দিকে রয়েছে শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রম। কুলদানন্দ ব্রহ্মচারী ছিলেন শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর অন্যতম প্রধান শিষ্য। পাশাপাশি দুটি আশ্রম দেখে নিতে ভুলবেন না দিনের শেষে। হাজারো স্মৃতি আর জগন্নাথ প্রভুর আশীর্বাদ নিয়ে ওই দিন রাতের বা পরের দিন সকালের ট্রেন ধরে কলকাতা ফিরে আসুন। আমরা ফিরেছিলাম পরের দিন সকালের শতাব্দী এক্সপ্রেসে। শেষ করছি পুরীর 3 রাত 4 দিনের ভিডিওটি। আপনাদের রেসপন্স ভালো থাকলে আরও ডিটেলসে ডিওয়াইজ ভিডিও আনার চেষ্টা করব। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।